হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের ক্লাস 7। এটা তোমাদের অগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা কিন্তু তোমরা এই যে পিডিএফটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো বা তোমাদের স্কুল থেকে কিন্তু দেবে। তো দেখো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে, এই আঙ্কেল পজার তোমাদের যে প্রশ্নটা ছিল, যে গদ্যাংশ, সেখান থেকে কিন্তু এটা দিয়েছে। তো বলছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট গিভেন বিলো। ফার্স্ট বলছে উই উড ফাইন্ড আ হ্যামার ফর হিম। হ্যামার মানে তোমরা জানো হাতুড়ি, যে আমরা কী করলাম, তার জন্য একটা হাতুড়ি খুঁজে নিয়ে আসলাম। অ্যান্ড দেন তারপরে উই উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তারপরে কি হলো, যে আমরা উই উড হ্যাভ লস্ট মানে আমরা হারিয়ে ফেলেছিলাম, দ্য সাইট মানে ওই জায়গাটা, অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল মানে আঙ্কেল পজার ওয়ালে একটা মার্ক করে রেখেছিলেন, যেখানে তিনি নেল যে হাতুড়ি দিয়ে কিন্তু একটা প্রেগ মারবেন। দেখো, হোয়ার দ্য নেল অস টু গো ইন, যেখানে আমরা কি করব না, ওই নেলটাকে দেয়ালের গায়ে মেরে রাখবো, সেই জায়গাটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। ইচ অফ আর্স হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। তাহলে কি আঙ্কেল পজারের যে চেয়ারটা ছিল তার আশেপাশে কিন্তু তারা সবাই উপস্থিত ছিল। অ্যান্ড সি দেখছিল ইফ উই কুড ফাইন্ড ইট, যে মার্কটা তারা হারিয়ে ফেলেছিল সেটা তারা খুঁজে পায় কি না, সেটাই কিন্তু তারা সন্ধান করে চলেছিল। তারপরে বলছে উই উড ডিসকভার ইট ইন আ নিউ প্লেস। তাহলে তারা কী করলো, যে প্রত্যেকেই, যেহেতু অনেকজন দাঁড়িয়েছিল, তো প্রত্যেকে কী করলো, একটা আলাদা আলাদা জায়গা কিন্তু চুজ করলো, সেই জন্য বলছে ইন আ নিউ প্লেস। অ্যান্ড হি উড কল আস অল ফুডস। তার সেই জন্য কী বললো, যেহেতু অনেক সবাই কী করছে, এক একজন এক একটা আলাদা আলাদা জায়গা যেহেতু নির্ধারণ করছে, সেই জন্য আঙ্কেল পজার সকলকে কি বললেন, যে খুব বোকা। তারপরে হচ্ছে ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inch বিয়ন্ড what was possible for him to reach, and the string would slip and down he would side on the piano. তারপরে কী হলো, যে আঙ্কেল পজার এমন একটা জায়গা খুঁজে পেয়েছিলেন এবং সেখানে পৌঁছানোর জন্য কি করেছিল, সেখান থেকে স্লিপ হয়ে গেল। তারপরে তিনি কি করলেন না, পিয়ানোর উপরে কিন্তু পড়ে গেলেন, পিয়ানোর পাশে। তো এই লাইনটা থেকে কিন্তু তোমাদের একটা বড় কোশ্চেন কিন্তু লিখতে দিয়েছে। তো প্যাসেজটা তোমরা কেয়ারফুলি খুব সুন্দর করে পড়বে, কারণ এগুলো হচ্ছে কম্প্রিহেনশন সিন। কম্প্রিহেনশন সিন কথার মানে হচ্ছে যে সিন প্যাসেজটা তোমাকে দিয়েছে সেটা তুমি পড়ে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 1, এই ধরনের প্রশ্ন সাধারণত খুব সোজা হয়। বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যে সেন্টেন্সেসগুলো দেওয়া রয়েছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ মানে তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করে কিন্তু লিখতে হবে। দেখো এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে, ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, এটা কিন্তু একটু লাস্টের দিকে ছিল। দেখো এই যে ফার্স্ট প্যারাগ্রাফের একদম লাস্টের দিকে ছিল, তো এটা কিন্তু ফার্স্টে আসছে না। দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড। তারপরে দেখো হি ফেল্ট অন আ পিয়ানো, এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক। দেখো তোমাদের কোশ্চেনটা এখান থেকে বলে দিলাম, তোমাদের এখানে যে 1 2 3 করে নাম্বারিংটা করতে হবে, আমি এখানে করে দিয়েছি তোমাদেরকে আমার খাতাতে। এখানে দেখো ফার্স্টে যেটা রয়েছে ওটা কিন্তু 4 নম্বর। এখানে ফার্স্ট কোনটা হবে তোমাদের, ফার্স্ট হবে যে 2 নম্বরেরটা, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট, তোমরা একবার ম্যাচও করিয়ে নিতে পারো। তারপরে 2 নম্বরে দেখো আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, যে মার্কটা করেছিল সেটা হারিয়ে ফেলেছিলেন। তারপরে 3 নম্বরে এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তারপরে কী করেছিল, চেয়ারের চারপাশে সকলে ছিল। তারপরে 4 নম্বরে কী হবে, ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, প্রত্যেকে কী করেছিল, আলাদা আলাদা জায়গা চুজ করেছিল, এটা নাম্বারিং হয়ে যাবে 4। আর দেখো একটা বাকি আছে, এটা লাস্ট লাইনে ছিল হি ফেল অন দ্য পিয়ানো, সে পিয়ানোর ওপরে কিন্তু পড়ে গেছিলো, ঠিক আছে। তো এটা গেল তোমাদের অ্যাক্টিভিটি 1, তোমরা সুন্দর করে এই সিকোয়েন্সটা করে নেবে। তারপরে আমি আবার কোশ্চেনে চলে যাই। এখানে অ্যাক্টিভিটি 2তে বলেছে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 3টে খুব সুন্দর আনসার দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। দেখো, why was it necessary for each of them to get up on the chair beside him? হ্যাঁ, কেন তাদের প্রত্যেককে ওই চেয়ারের আশেপাশে দাঁড়ানোর প্রয়োজন হয়েছিল। তো দেখো আমি কোশ্চেনটা একবার এখানে লেখাও আছে, তোমরা এখান থেকেও ফাইনালি দেখে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 2 এর, তো এটা তোমরা লিখবে যে এখানে হোয়াই ওয়াজ, তো এটা এরমভাবে শুরু করবে যে ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম
ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার। দেখো যেটা লেখা ছিল কোয়েশ্চেন আমি কিন্তু সেটাই লিখছি, চেয়ার বিসাইড হিম, তারপরে হোয়াই দিয়ে কোয়েশ্চেন ছিল, সেই জন্য তোমরা কী করবে একটা বিকজ। তার কারণটা হচ্ছে বিকজ দে কুড ফাইন্ড দ্য মার্ক অন দ্য ওয়াল, কারণ তারা প্রত্যেকেই কী করতে চেয়েছিল, যে ওয়ালে যে মার্কটা করা আছে সেইটা কিন্তু তারা প্রত্যেকেই দেখতে চেয়েছিল, তারা ফাইন্ড আউট করতে পারছে কিনা সেটা কিন্তু করার জন্যই ওখানে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তার 2 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, বলছে হোয়াই ডিড আঙ্কেল পজার কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন তাদেরকে সকলকে বোকা বলেছিলেন? তার একটা কারণ তো আমি এক্ষুনি তোমাদেরকে প্যাসেজে পড়িয়ে দিয়েছি, সেটা হচ্ছে তারা প্রত্যেকেই এক একটা নতুন যে মার্কিং করা জায়গা, এ বলছে এখানে মার্কিংটা ছিল, এ বলছে অন্য একটা জায়গাতে মার্কিং ছিল, তার মানে কি প্রত্যেকে এক একটা নতুন জায়গার মার্কিংয়ের কথা বলছে, সেই জন্য তারা আঙ্কেল পজার বোকা বলেছিলেন। তো দেখো এখানে তোমরা আনসারটা এরমভাবে লিখবে, দেখো আঙ্কেল পজার কনসিডার্ড ইচ অফ দেম টু বি আ ফুল বিকজ, দেখো ফুল এইখানে কোশ্চেন পর্যন্ত আমি কিন্তু এখান থেকে লিখলাম টোটাল কোশ্চেন পর্যন্ত, যেহেতু হয় দিয়ে কোশ্চেনটা ছিল এখানে একটা বিকজ দিয়ে কানেক্ট করলাম, বিকজ দে উড ইচ ডিসকভার দ্য মার্ক ইন আ নিউ প্লেস। তাহলে তারা কী করছিল, প্রত্যেকেই যে জায়গা মার্কিং করা জায়গাটা কিন্তু তারা খুঁজে বের করছিল, সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরের প্রশ্ন বলছে হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো, যে কেমন করে পিয়ানোতে পড়ে গেছিলো। তোমরা, আমি কিছুই করিনি, তোমাদের যে লাস্টের যে প্যারাগ্রাফটা আছে যেখানে এই 2টো লাইন লেখা আছে, তোমরা কিন্তু টানা ওই লাইনটাই লিখে দেবে, কারণ ওই লাইনটার মধ্যে কিন্তু ওই পুরো ডেসক্রিপশানটা দেওয়া আছে কীভাবে পড়েছিল। ট্রাইং টু রিচ আ পয়েন্ট, এটা পুরোটাই লিখবে, ট্রাইং টু রিচ আ পয়েন্ট দেয়ার পয়েন্ট 3 inch beyond what was possible for him to reach, the string would slip and down and he would slide on the piano। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ওখান থেকে পুরোটাই লিখে দেবে। আর তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 3 যেটা রয়েছে, দেখো অ্যাক্টিভিটি 3তে বলছে যে আন্ডারলাইন দ্য নমিনালস কম্পাউন্ড ইন দি ফলোয়িং সেন্টেন্সেস। এটা খুব সোজা, নমিনালস কম্পাউন্ড মানে নেমকে বোঝাতে হবে। এবার এটা দেখবে যে দুটো নেম দিয়ে একটা অর্থ বোঝাচ্ছে, এইরকম যে ওয়ার্ড আছে সেন্টেন্সের মধ্যে, সেই ওয়ার্ডগুলোকে সাধারণত আমরা নমিনাল কম্পাউন্ড হিসেবে কিন্তু জানি। ঠিক আছে, তো এই নমিনাল কম্পাউন্ড এখানে দেখো ফার্স্ট যে তোমাদের সেন্টেন্সটা দিয়েছে, বলছে সিন্স ইট ওয়াজ রেনিং অ্যান্ড ইউ শুড ওয়্যার দ্য রেনকোট, বলছে যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য তুমি কিন্তু রেনকোটটা পরবে। দেখো এখানে এই রেনকোটটা নিচে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে, তার কারণটা হচ্ছে রেন আলাদাভাবে একটা অর্থবোধক শব্দ, কোটটাও কিন্তু আলাদাভাবে একটা অর্থবোধক শব্দ। এবার এই দুটো শব্দ যখন একসাথে জুড়ে গিয়ে একটাই অর্থবোধক শব্দ তোমাদের সামনে দিচ্ছে, সেটাই কিন্তু নমিনাল কম্পাউন্ড। বুঝতে পেরেছো? তারপর দেখো 2 নম্বর অপশানে ডু ইউ নো, তুমি কি জানো হাউ টু ইউজ দি ওয়াশিং মেশিনস, কী করে ওয়াশিং মেশিনটা ইউজ করতে হয়। এখানে কিন্তু দেখো ওয়াশিং আর মেশিনস, ঠিক আছে, ওয়াশিংটা কিন্তু একটা আলাদা অর্থবোধক শব্দ, মেশিনসটাও কিন্তু একটা আলাদা অর্থবোধক শব্দ, দুটো একসাথে জুড়ে গিয়ে কিন্তু একটা পূর্ণ অর্থবোধক শব্দের ভাব তোমাদেরকে দিচ্ছি, এই জন্য এটা হয়ে যাবে নমিনাল কম্পাউন্ড। সিএ বলছে নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, দেখো এখানেও একই রকমভাবে ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কিং একসাথে হয়ে গিয়ে কী হচ্ছে না, ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে দেয়ার ইজ নট আ সিঙ্গেল অয়েল পাম্প, দেখো এখানে অয়েল আর পাম্প ইন আওয়ার এরিয়া। ঠিক আছে, তো নমিনাল কম্পাউন্ড কিন্তু তোমাদের খুব সোজা ছিল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর অ্যাক্টিভিটি 4-এ তোমাদের একটা সামারি দেওয়া ছিল, এই সামারি রাইটিংটা বেসিক্যালি একটু অন্য রাইটিংগুলোর থেকে আলাদা হয়, কারণ এই সামারি রাইটিংটা যে প্যারাগ্রাফটা দেওয়া থাকে বা যে প্যাসেজটা তোমাদের সামনে দেওয়া থাকে, তার কিন্তু চেষ্টা করতে হয় সকল সময় অন থার্ডে আর লেখার জন্য, এবং প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু কম নেওয়ার চেষ্টা করতে হবে। আর তোমাদেরকে কিছু ওয়ার্ড বাইরে থেকে নিয়ে লিখতে হবে, যাতে যে প্যারাগ্রাফটার বিষয়বস্তু যেন একই রকম থাকে, কিন্তু হচ্ছে এর মধ্যে প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে আর হুবহু কোনো সেন্টেন্স কিন্তু কপি করা যাবে না। এবং এর মানেটা হচ্ছে তোমাকে প্যারাগ্রাফটার মেন বিষয়বস্তুটাকে বুঝতে হবে। তো দেখো আমি একবার পড়ে এখানে তোমাদেরকে একটু বাংলা মানেটা বলার চেষ্টা করছি। রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, হচ্ছে দ্য কনস্টেবল কেম, এসেছিলেন, হি টুক মি বাই দি হ্যান্ড অ্যান্ড পুশ মি আউট, সে আমার হাতটা ধরে কী করলেন, বাইরে যেতে বললেন। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার লাগেজটা কী করলেন, সে বাইরে ফেলে দিলেন এবং আমাকেও বাইরে বের করে দিলেন। আই রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, মানে কোনো কিছুতে না করা। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যাওয়ার কথা কিন্তু ভাবিনি বা যাবো এরম কথা কিন্তু বলিনি, স্বেচ্ছাতে কিন্তু গ্রহণ করে নিইনি তার এই আচরণটা। অ্যান্ড দ্য ট্রেন স্ট্রিমড এওয়াই, হ্যাঁ,
আই ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দি ওয়েটিং রুম, আমি কী করলাম, বেরিয়ে গেলাম এবং ওয়েটিং রুমে গিয়ে বসে পড়লাম। কিপিং মাই হ্যান্ড ব্যাগস, মানে আমার হাতে যে ব্যাগটা ছিল সেটা উইথ মি, আমার সাথে নিয়ে বসলাম। লিভিং দ্য আদার লাগেজ ওয়্যার ইট ওয়াজ, এবং অন্য যে ব্যাগপত্র আমার ছিল সেটা কিন্তু ওইখানেই থেকে গেল। দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ অফ ইট, যেহেতু রেলওয়েজ অথরিটিস মানে রেলের যে অধিকর্তারা যারা ছিলেন তারা কি করলেন, ওই লাগেজগুলো ওই জায়গাতে রাখার জন্য কিন্তু তার কাছ থেকে একটা চার্জ ডিমান্ড করলেন। তো দেখো তোমরা, আমি এখানে লিখেছি, মোটামুটি চেষ্টা করবে সকল সময় 1/3 মধ্যে লেখার, একটু বেশি হলে অসুবিধা কিছু নেই। দেখো, দ্য কনস্টেবল পুশড দ্য স্পিকার আউট এলং উইথ হিজ লাগেজ। Instead of going to the other compartment, the speaker sat in the waiting room in the handbags and railway authority charged in his other luggage. তাহলে তার অন্য যে ব্যাগগুলোর জন্য, লাগেজগুলোর জন্য কিন্তু তাকে রেল অথরিটি চার্জ করলো, এবং তিনি কিন্তু কী করলেন যে এই এর বিষয়বস্তুটা কিন্তু একই রকম রেখে কিন্তু লেখার চেষ্টা করা হলো। দেখো এখানে আমি কতগুলো চেঞ্জ, এটা একবারে কনস্টেবলটাকে তো তুমি তুলে দিতে পারো না, কিছু ওয়ার্ড তোমাকে বিষয়বস্তুটাকে বোঝানোর জন্য তো রাখতেই হবে। এই ওয়ার্ডটা কিন্তু নতুন। তারপরে দ্য স্পিকার কিন্তু আমি এখানে বললাম, তোমরা এখানে দ্য ন্যারেটারও বলতে পারো। আউট এলং উইথ হিজ লাগেজ ইনস্টেড অফ গোয়িং, দেখো এইসব কিছু কিছু শব্দগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে। যেমন এই আদার কম্পার্টমেন্ট, এগুলো তো চেঞ্জ করার কোনো জায়গা নেই, হ্যাঁ, তো স্পিকার এইগুলো তুমি চেঞ্জ করতে পারো। এইরকমভাবে কিন্তু একটু চেঞ্জ করে এটাকে করতে হবে। তো এটা ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5 নতুন অগাস্ট মাসের। অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। তাহলে তুমি সমস্ত এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত বিষয়ের আপডেট তো তুমি পাবেই। আর তাছাড়া আমরা বিভিন্ন ম্যাথসের যে কমপ্লিট সলিউশন করছি সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে চ্যানেল থেকে। আর এই ভিডিওর যে পিডিএফটা আমি চ্যানেলের ডেসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে সেখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোডও করে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।